এটা জনবহুল রামপুর নগরের পাশেই ছোট্ট একটা শহর, মহেন্দ্র কলোনি। কয়েক বছর আগেও ওই জায়গাটার বেশিরভাগই জলা জমি ছিল, আর কিছু জায়গা বস্তি বাড়ি ছিল। একটা দুটো করে অ্যাপার্টমেন্ট হতে হতে এখন একটা ছোট্ট শহরের রূপ নিয়েছে। যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো, কাছেই বড় শহর, তাই জায়গাটার এত চাহিদা হয়ে গেছে। মহেন্দ্র কলোনির এই বাড়িটা বিমল বাবুর। ওনার ফ্ল্যাট বাড়ি মোটেই পছন্দ নয়, তাই এখানে জমি কিনে বছর পাঁচেক আগে বাড়িটি বানিয়েছেন। ওনার দেশের বাড়ি গোপীনাথপুর, এখান থেকে অনেক দূর। বিমলবাবু রামপুর নগরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি করেন। গোপীনাথপুর থেকে অফিস আসতে ট্রেন বাস করে প্রায় 2.5 ঘন্টা লেগে যেত। অফিস যাতায়াতের সুবিধা আর একমাত্র সন্তান রাজীবকে শহরের ভালো স্কুলে পড়ানোর জন্য এখানে বাড়ি করেছেন। প্রতিদিন সকাল 9টায় বিমলবাবু অফিসের জন্য বের হয়ে যেতেন। কিছুটা গিয়েই অটো স্ট্যান্ড, মিনিট 15 লাগতো রামপুর নগর যেতে। 9:30 থেকে অফিস। বিমলবাবুর স্ত্রী আশা প্রতিদিন এই জায়গায় দাঁড়িয়ে থাকতেন, তার স্বামী চোখের আড়াল না হওয়া পর্যন্ত। তখনও পর্যন্ত রাজীব ঘুমিয়ে থাকতো। প্রতিদিন স্কুল থেকে ফিরে টিউশন, তারপর বাবার কাছে হোমওয়ার্ক। তাই একটু বেলা পর্যন্ত না ঘুমোলে চলে। তাই আশা ওর বাবার অফিস চলে যাওয়ার পর ওকে ঘুম থেকে তুলতে আসতো। ছেলেকে তৈরি করতে হবে তো, 10টায় স্কুল বাস এসে যাবে। অনেক বেলা হয়ে গেল, এবার উঠে পড়ো সোনা আমার, স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে তো। রাজীব স্কুল যাওয়ার জন্য তৈরি হয়ে গেলে আশা নিজে হাতে করে রাজীবকে খাইয়ে দেয়। রাজীব নাকি নিজে হাতে ভালো করে এখনো খেতে পারে না, আশা এমনই মনে করে। তারপর সময় মতো রাজীব বাড়ি থেকে মেন রাস্তা পর্যন্ত হেঁটে আসতো। আশা দরজার কাছে দাঁড়িয়ে থাকতো, রাজীব ঠিকমতো বাসে উঠছে কিনা তা দেখার জন্য। স্কুল বাস এলে রাজীব উঠে পড়তো। দেখতে দেখতে 15 বছর কেটে গেছে। মহেন্দ্র কলোনিতে অনেক পরিবর্তন হয়ে গেছে। ফাঁকা জায়গাগুলোতে অনেক বিল্ডিং হয়ে গেছে, বাড়ি, অফিস, স্কুল ইত্যাদি। আর সব থেকে বেশি পরিবর্তন ঘটে গেছে এই বাড়িটায়। বছর দুয়েক আগে বিমলবাবু এক পথ দুর্ঘটনায় মারা গেছেন। এক বৃষ্টি বাদলের দিনে বিমলবাবু রোজকারের মতো বাড়ি ফেরেননি। অনেক রাত পর্যন্ত চিন্তিত আশা দরজার সামনে এসে অপেক্ষা করছিল, কখন তার স্বামী ফিরবে এই আশায়। মোবাইল ফোনটাও কয়েকবার রিং হয়ে সুইচ অফ হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পরে অফিস আর অটো স্ট্যান্ডের মাঝের রাস্তার ধারে একটা ঝোপের মধ্যে বিমলবাবুর মৃতদেহটা পাওয়া গিয়েছিল। পোস্টমর্টমে জানা গিয়েছিল কোনো অ্যাক্সিডেন্টের জন্যই ওনার মৃত্যু হয়েছে। হয়তো কোনো গাড়ির ধাক্কায় ছিটকে ওই ঝোপের মধ্যে পড়ে গিয়েছিলেন। এই ঘটনার পর আশা ভীষণভাবে ভেঙে পড়েছিল। অবসরে চুপচাপ কত শত চিন্তা করে, কত স্মৃতি কুড়ে কুড়ে খায়, কাউকে বলারও নেই। রাজীব বড় হয়ে গেছে, এখন আর আদরের সোনা নেই। বিমলবাবুর মৃত্যুর কয়েক মাসের মধ্যেই বাবার চাকরিটা পেয়ে গেছে। অতিরিক্ত স্নেহে অনেক বড় পর্যন্ত ঘুম থেকে তুলে দেওয়া, চামচে করে খাইয়ে দেওয়া সেই ছেলেটি আর এখন তার মাকে পাত্তাই দেয় না। এরই মধ্যে রাজীব নিজেরই ঠিক করা কলেজের বান্ধবী রিয়াকে বিয়ে করে বাড়ি এনেছে। মাকে আগে থেকে কিছুই জানায়নি, জানে মা সহজেই রাজি হয়ে যাবে। রাশভারী বাবা থাকলে অনেক ঝামেলা ছিল, তাই তিনি মারা যেতে রাস্তা পরিষ্কার হয়ে গিয়েছিল। বাড়িতে থাকলে বেশিরভাগ সময় নবদম্পতির গল্পগুজব, হাসি ঠাট্টা চলত। আশা তখন একা একা নিজের ঘরেই বসে থাকতো। রাজীব আর রিয়া ভাবতো অশিক্ষিত আর সেকেলে কি কথা বলবে মায়ের সাথে। রাজীব অফিস চলে যাওয়ার পর আশা কখনো কখনো রিয়ার সঙ্গে কথাবার্তা বলবে বলে এলে দেখতো রিয়া মোবাইল নিয়ে ব্যস্ত আছে। রাজীব বাড়ি ফিরতে ফিরতে 7টা, 7:30 বেজে যেত। তার আগে কোনো দরকারে আশা বন্ধ দরজা খুলে দেখতো সমস্ত আলো নিভিয়ে রিয়া কারোর সঙ্গে ভিডিও কলে ব্যস্ত রয়েছে। রিয়া দরজা খোলার আওয়াজ পেলেও কোনো গুরুত্ব দিত না, না শোনার ভান করত, ফোনে কথা চালিয়ে যেত। কেমন যেন হয়ে গেছে, একাকিত্ব ফিল করছে। আমাদের মনে হয় আশা আবার দরজা বন্ধ করে চলে যেত।
অভিমানী আশাও নিজেকে গুটিয়ে নিতে লাগলো। রাজীব আর রিয়া বাড়িতে কোনো কিছু কেনা বা রান্নার কিছু জিজ্ঞাসা করলে আশা কোনো মতামত দিত না, বলতো তোমরা যা ভালো বোঝো করো। আশার নিজেকে গুটিয়ে নেওয়াটা রিয়ার কাছে একটা সুযোগ করে দিল। রিয়া যেন এই সুযোগের অপেক্ষাটাতেই ছিল। পরদিন রাজীবকে বলল, আচ্ছা, তুমি কি লক্ষ্য করেছো মা কেমন চুপচাপ হয়ে গেছে? আসলে আমাদের এই আধুনিক জীবনযাপন উনি হয়তো ঠিক মানিয়ে নিতে পারছেন না। ওনাকে দেখে আমার খুব কষ্ট হয়। এক কাজ করতে পারো, মাকে কোথাও একটা ভালো বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারো। এটা কি বলছো রিয়া? এটা কি করে সম্ভব? আর মাকে কেন বৃদ্ধাশ্রমে পাঠাবো? তাছাড়া তুমি কি জানো এই বাড়িটা মায়ের নামে আছে? হ্যাঁ হ্যাঁ, আমি জানি। তুমি জিনিসটাকে খারাপভাবে নিচ্ছ কেন? ওনার ভালোর জন্যই তো আমি বলছি। ওনার বয়সী, ওনার মতো পুরনো মানসিকতার মানুষজন পেলে দেখবে উনি কতটা সুখে থাকবেন। আর তোমাকে কে বলেছে যে বৃদ্ধাশ্রম সবসময় খারাপ হয়? এক একটা বাড়ির থেকেও সুন্দর ব্যবস্থা থাকে ওখানে। আমরা কোনো একটা ভালো বৃদ্ধাশ্রমেই ওনার জন্য ব্যবস্থা করব। সবই বুঝলাম, কিন্তু এটা আমার পক্ষে সম্ভব নয়। এই কথাটা আমি মাকে কিছুতেই বলতে পারবো না। আহা, তোমায় বলতে হবে কেন? এই কথাটা আমি বাবাকে দিয়ে বলাবো। বাবাকে তো চেনো, এক কথার মানুষ। যেটা বলবে সেটা করেই ছাড়বে। মাকে ঠিক রাজি করিয়েই ছাড়বে, দেখো। পরদিন সন্ধ্যাবেলায় রিয়া তার বাবাকে ভিডিও কল করলো। হ্যালো বাবাই, তুমি কি তোমার আদরের মেয়েকে দেখতে পাচ্ছ? হ্যাঁ মা, দেখতে পাচ্ছি। মোবাইল হলেও তোকে দেখতে পেলে মনটা একদম ভরে যায় বুঝলি। কিন্তু মা, তোর মুখটা শুকনো শুকনো লাগছে কেন? আমার রিয়া মায়ের শরীর খারাপ হয়নি তো? আসলে আমার মনটা একদম ভালো নেই। ভাবলাম তোমাকে বলবো না, তুমি আবার শুধু শুধু চিন্তা করবে। কিন্তু তোমার জামাই একদম ছাড়লো না, বলল তোমার বাবাকে জানানো উচিত। জানো তো বাবাই, আমার শাশুড়ি মা একদম আমাদের সঙ্গে কথা বলছেন না, মিশছেনও না। কেমন যেন হয়ে গেছেন, একাকিত্ব ফিল করছেন। আমাদের মনে হয় উনি যদি কোনো বৃদ্ধাশ্রমে থাকেন তাহলে হয়তো ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আমরা সন্তান হয়ে তো আর ওনাকে একথা বলতে পারি না। আর আমরা বললেও হয়তো উনি অন্যভাবে নিতে পারেন। তুমি বললে ভালো হয়। উনি তোমাকে খুব মানেন। হুম, কিন্তু এসব কথা তো ফোনে বলা যায় না। আমাকে তাহলে তোদের বাড়ি যেতে হবে। ঠিক আছে, কবে যাবো বল? কালকেই তো তোমার জামাইয়ের ছুটি আছে, তাহলে তুমি কালকেই চলে এসো বাবাই। ঠিক আছে, তাই হবে। এদিকে আশা কোনো একটা দরকারে রিয়াকে ডাকতে এসে এতক্ষণ সব কিছু শুনছিল। সংসার থেকে বিতাড়িত হওয়ার জন্য শুধু অশান্তির দরকার হয় না, সাথে পাঁচে না থেকে নীরব থাকলেও হয়। আসলে পুরনো বোঝা তাই বাতিল হয়ে যেতে হয়। যেমন কদিন আগে বাড়ির পুরনো টিভিটা আর ফ্রিজটা বাতিল হয়ে বিক্রি হয়ে গেল। বাড়ির দলিলে তার নাম থাকলে কি হবে, যেখানে বোঝা হয়ে থাকতে হয়। এর জন্য তো বাবাকে ডাকারও দরকার ছিল না, একবার বলে দিলেই চলে যেত। আসলে প্রতিবাদ করার শক্তিটাও আশা হারিয়ে ফেলেছে। ছলছলে চোখে আশা এসবই ভাবছিল। এদিকে রিয়ার স্বপ্নের জাল বোনা শুরু হয়ে গেছে। এই বাড়ির মালকিন হয়ে যাবে ও, সবকিছু ঝাঁ চকচকে হয়ে যাবে। রিয়ার বাবা বিনোদ কুমার দাপুটে পুলিশ অফিসার ছিলেন, কাউকে কেয়ার করতেন না। চোর ডাকাত সবাই তার বাবার নাম শুনলে ভয়ে থরথর করে কাঁপত। মানুষটা যতটা গুরুগম্ভীর ছিল, ঠিক ততটাই মেয়ের প্রতি দুর্বল ছিল। ছোটবেলায় মা হারানো রিয়াকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, আর রিয়া সেই সুযোগটাই নিচ্ছিল। রিয়ার বাবা বিনোদবাবু যথাসময়ে এসে হাজির হয়েছেন, তাই সবাই ঘরে এসে উপস্থিত হয়েছে। আজ যে কারণে আমাকে এখানে আসতে হয়েছে, তার জন্য আমি লজ্জিত। তিল তিল করে একটা সংসার দাঁড় করানো মানুষটাকে উচ্ছেদ করার পরিকল্পনা, ছি, এটা মেনে নেওয়া যায় না। মানে একটা গাছের ফুল ফল সব চাই, শিকড়টা চাই না, উবড়ে ফেলে দাও। কি অলিক কল্পনা! কার সঙ্গে কার মনের মিল নেই, কার কথা বলতে ভালো লাগে না, সেই ব্যাপারে আমার বলার কিছু নেই। এটা ব্যক্তিগত ব্যাপার। যদি না পোষায়, তোমরাই তো এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারো। কিন্তু হ্যাঁ,
আশা দেবীকে যদি এই বাড়ি ছাড়তে বলা হয়, তাহলে আমি ওনাকে যত রকমভাবে আইনি অন্যান্য সহযোগিতা করার দরকার তা আমি করব। আর রিয়া, তুমি আমার আদরের মেয়ে হতে পারো, তার মানে এই নয় যে আমি তোমার সব অন্যায় আবদার মেনে নেব, ঠিক আছে? বিনোদবাবুর কথা শুনে সবাই স্তম্ভিত। কেউ ভাবতেই পারেনি এমন কথা বলতে পারেন। তাই সবাই হতবাক হয়ে গিয়েছিল। আসলে বিনোদবাবু শুধু রাজভারী আর সৎ মানুষ নন, তিনি যথেষ্ট সাহসী আর বুদ্ধিমান। তাই তিনি গড়পড়তা মানুষের মতো প্রিয় মানুষের উপকার করে তার ভবিষ্যৎটাকে খারাপ করেন না, বরং তিনি এমন শিক্ষা দেন যাতে সে তার খারাপ দিকগুলোকে সরিয়ে দিতে শেখে, সত্যিকারের মানুষ হতে শেখে। সাব্বাস বিনোদবাবু, সাব্বাস। তো বন্ধুরা, তোমাদের এই নতুন গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। আর এইরকমই আরো সুন্দর সুন্দর গল্প উপহার পাওয়ার জন্য আমাদের চ্যানেল চুকিতকিত বাংলা কার্টুনকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো। ধন্যবাদ।